আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে 2017 সালের যে মাধ্যমিক পরীক্ষা তাতে যে জীবন বিজ্ঞানের এমসিকিউ এবং এসিকিউ কোয়েশ্চেনগুলো এসেছিল সেই এমসিকিউ এসিকিউগুলোর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্ন, কিছু ফুল সূর্যোদয়ের পর ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়, এটি হলো। তো আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি ফুলটা সূর্যোদয়ের পর ফুটছে এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যাচ্ছে, অর্থাৎ আমরা এটা থেকে বুঝতে পারছি যে ফুলটা হচ্ছে আলোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সেজন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, অর্থাৎ ফটোনেস্টি। কারণ ফটো মানে হচ্ছে আলো। আমরা যদি অন্য অপশনগুলো লক্ষ্য করি, তো এই যে সিসমোনেস্টি, তো সিসমোনেস্টি চলন আমরা কখন বলি? যখন উদ্ভিদের চলন হচ্ছে স্পর্শ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত এসবের তীব্রতার উপর নির্ভর করে, তখন সেই চলনকে আমরা বলি হচ্ছে সিসমোনেস্টি। ক্যামোনেস্টি আমরা কখন বলি? যখন হচ্ছে কোনো উদ্ভিদের চলন কোনো রাসায়নিক পদার্থের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। শেষের অপশনে দেওয়া আছে হচ্ছে থার্মোনেস্টি। তো থার্মোনেস্টি বলতে আমরা বুঝি হচ্ছে কোনো উদ্ভিদের চলন যখন উষ্ণতার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর ছিল তাহলে অপশন ক, অর্থাৎ ফটোনেস্টি। আমরা যদি পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেনে দেওয়া আছে ডায়াবেটিস মেলিটাস এ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? তো আমরা জানি যে এই যে ডায়াবেটিস মেলিটাস, এই ডায়াবেটিস মেলিটাস রোগ হয় যখন আমাদের শরীরে গ্লুকোজ এর মাত্রাটা নিয়ন্ত্রণে থাকে না। আর আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে হচ্ছে ইনসুলিন। তো আমরা বলবো ডায়াবেটিস মেলিটাস এ আক্রান্ত ব্যক্তিরা সাধারণত ইনসুলিন হরমোন ক্ষরণ করতে অক্ষম হয়। তো আমাদের সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ ইনসুলিন। নেক্সট কোয়েশ্চেন, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটির নাম কি? তো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে হাইপোথ্যালামাস। আমাদের নেক্সট কোয়েশ্চেন, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে, দশাটি হলো। তো আমরা জানি হচ্ছে এই যে সিস্টার ক্রোমাটিড দ্বয় মাইটোসিসের অ্যানাফেজ দশায় আলাদা হয়ে যায়। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন জোড়াটি সঠিক? তো অপশন কতে দেওয়া আছে করকোদ্গম ইস্ট। তো আমরা জানি হ্যাঁ যে ইস্ট করকোদ্গমের মাধ্যমে হচ্ছে বংশ বিস্তার করে। তো আমাদের এটাই সঠিক উত্তর হয়ে যাবে। আমরা যদি অন্য অপশনগুলো দেখি, তাহলে অন্য অপশনে দেওয়া আছে কি খণ্ডীভবন কেঁচো। তো কেঁচোতে খণ্ডীভবন নয়, কেঁচোতে পুনরুৎপাদন ঘটে। আর খণ্ডীভবনের মাধ্যমে বংশ বিস্তার করে হচ্ছে স্পাইরোগাইরা জাতীয় শৈবালগুলো। রেণু উৎপাদন এমিবা, এমিবাতে রেণু উৎপাদন নয়, এমিবাতে হচ্ছে দ্বিবিভাজনের মাধ্যমে বংশবিস্তার দেখা যায়। আর শেষে দেওয়া আছে হচ্ছে পুনরুৎপাদন ড্রায়োপটেরিস। তো পুনরুৎপাদন ড্রায়োপটেরিসে নয়, পুনরুৎপাদন দেখা যায় হচ্ছে প্ল্যানেরিয়াতে, কেঁচোতে, হাইড্রাতে, এই জাতীয় প্রাণীতে। আর এই যে ড্রায়োপটেরিস হচ্ছে রেণু উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার করে। তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের অপশন কটা এক্ষেত্রে সঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের কোন দশায়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে বয়স সন্ধি দশায়, অর্থাৎ অপশন খ। কারণ আমরা জানি যে বয়স সন্ধি দশায় বিভিন্ন যৌন হরমোনগুলো ক্ষরিত হতে শুরু করে, সেই সময় জনন অঙ্গ এবং জনন গ্রন্থিগুলো পরিপূর্ণতা লাভ করে। নেক্সট কোয়েশ্চেন, মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো। তো আমাদেরকে এই প্রশ্নে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাকে খুঁজে বার করতে বলা হয়েছে। তো আমাদের অপশন কতে দেওয়া আছে হচ্ছে কুঞ্চিত বীজ। তো আমরা যদি দেখি যে বীজের প্রকট ধর্ম হচ্ছে গোলাকার হওয়া আর প্রচ্ছন্ন ধর্ম হচ্ছে কুঞ্চিত হওয়া। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে অপশন ক, কারণ কুঞ্চিত বীজ একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। পরের কোয়েশ্চেন যদি আমরা দেখি, দেওয়া আছে YYRR এই যে জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে? তো এই ধরনের কোয়েশ্চেনে আমরা দেখব কি এই যে ওয়াই গুলো দেওয়া আছে, তো তোমরা দেখতে পাচ্ছ একটা ওয়াই দেওয়া আছে বড় হাতের, একটা ওয়াই দেওয়া আছে ছোট হাতের।
একটা আর দেওয়া আছে বড় হাতের, একটা আর দেওয়া আছে ছোট হাতের। এবার যদি এরকম দেয়, দিয়ে যদি বলা হয় যে কত ধরনের গ্যামেট উৎপাদন হবে, তো আমরা এইভাবে দেখব, এই যে ওয়াইগুলো কত ধরনের আছে, 2 ধরনের, তো আমি 2 লিখে নিলাম। এবার একটা গুণ চিহ্ন দিব। এই যে আরগুলো 2 ধরনের আছে, অর্থাৎ একটা বড় হাতের আর একটা ছোট হাতের আর, সেজন্য আমরা 2 লিখে নিব। এবার এটাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে হয়ে যাবে 2 দুগুণী 4। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ। আচ্ছা, একটা উদাহরণ আর দিয়ে বোঝাই। এবার যদি আমাদেরকে বলা হয় যে এই দুটো বড় হাতের আর দেওয়া ওয়াই দেওয়া হলো এবং একটা বড় হাতের আর এর সঙ্গে একটা ছোট হাতের আর রয়েছে। এবার বলা হলো এখান থেকে কত ধরনের গ্যামেট উৎপাদন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়াইগুলো এক ধরনের, সেজন্য আমরা এক লিখে নিব গুণ চিহ্ন দিয়ে। এবার এই যে আরগুলো দেখতে পাচ্ছি 2 ধরনের, একটা বড় হাতের একটা ছোট হাতের, সেজন্য আমরা 2 লিখে নিব। তাহলে 1 গুণ 2 মানে কত? 2। অর্থাৎ এই যে ওয়াই আর এক্ষেত্রে কিন্তু 2 ধরনের গ্যামেট উৎপাদন হতো। চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে। আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলেছে হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো। তো এক্ষেত্রে মাতা যদি বাহক হয় এবং পিতা যদি স্বাভাবিক হয়, তবে হিমোফিলিয়ার ক্ষেত্রে কন্যা সন্তান আক্রান্ত হওয়ার কোনোই সম্ভাবনা নেই, অর্থাৎ এক্ষেত্রে সম্ভাবনা হবে 0%। এবার যারা বিষয়টি বুঝতে পারোনি তাদের জন্য বলছি, হিমোফিলিয়ার বাহক মাতা, তো মাতার ক্রোমোজোম কেমন হয়? মাতার ক্রোমোজোম হয় হচ্ছে XX। তো বাহক হলে হিমোফিলিয়াটাকে আমরা এইভাবে চিহ্নিত করব যে একটা এক্সে আমরা বড় হাতের এইচ দিব আর একটা এক্সে দিব হচ্ছে ছোট হাতের এইচ। এবার পিতার যে ক্রোমোজোম, পিতার ক্রোমোজোমের কোয়ালিটি কেমন হয়? XY। এবার পিতা তো স্বাভাবিক, পিতা স্বাভাবিক হলে এই যে এক্স এর মাথায় আমরা বড় হাতের এইচ দিব, কিন্তু ওয়াই এর মাথায় আমরা বড় হাতের এইচও নয় ছোট হাতের এইচও নয়, কিছুই দিব না। কারণ হচ্ছে হিমোফিলিয়ার একটা ওয়াই ক্রোমোজোম দ্বারা বাহিত নয়, এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত। সেজন্য এক্স এর মাথায় আমরা এইচটাকে উল্লেখ করছি, কিন্তু ওয়াই এর মাথায় উল্লেখ করছি না। আরেকবার বলে দিচ্ছি, হিমোফিলিয়ার বাহক মাতা, অর্থাৎ বাহক মাতা হলে মাতার যে দুটোই এক্স ক্রোমোজোম, সেই দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স ক্রোমোজোমে আমরা বড় হাতের এইচ ব্যবহার করব এবং অপর এক্স ক্রোমোজোমে আমরা ছোট হাতের এইচ ব্যবহার করব। আর পিতার ক্রোমোজোমগুলো হচ্ছে এক্স ওয়াই প্রকৃতির, তো এক্স এর মাথায় আমরা বড় হাতের এইচ কেন ব্যবহার করলাম? কারণ পিতা হচ্ছে স্বাভাবিক। তো এবার এক্ষেত্রে যেহেতু কন্যা সন্তানদের বার করতে হবে আমাদেরকে, তাহলে আমরা এই ওয়াইটাকে বাদও দিতে পারি, এই ওয়াইটা আমাদের দেখার দরকার নেই। এবার আমরা এই যে পিতার এক্স গ্যামেট, এই এক্স গ্যামেটের সঙ্গে মাতার এক্স গ্যামেট মিলিয়ে দিলাম। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে এটার সঙ্গে যখন আমরা এটাকে জুড়ে দিচ্ছি, তখন দুটো এক্সেরই মাথায় আমরা দেখতে পাচ্ছি বড় হাতের এইচ আসছে। তাহলে এক্ষেত্রে এই যে কন্যা সন্তানটা, এই কন্যা সন্তানটা কিন্তু স্বাভাবিক হবে। আর পরের এটাতে আমরা দেখতে পাচ্ছি যে এটার সঙ্গে যখন আমরা এটাকে জুড়ে দিচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি কি যে একটা এক্স এর মাথায় বড় হাতের এইচ এবং অপর এক্স এর মাথায় ছোট হাতের এইচ আসছে। তো এক্ষেত্রে আমরা বলবো কি, এই যে কন্যা সন্তানটা, এই কন্যা সন্তানটা হিমোফিলিয়ার বাহক হবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে কোনো কন্যা সন্তানই কিন্তু হিমোফিলিয়ায় আক্রান্ত হলো না। সেজন্যই আমরা উত্তরে বলেছিলাম যে হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না, অর্থাৎ হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা 0%। তো অপশন ঘ আমাদের সঠিক উত্তর। দেখে নেব আমরা নেক্সট কোয়েশ্চেন। আমাদের পরের প্রশ্নে বলেছে পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেই গ্যাসটির নাম। তো আমরা জানি পৃথিবীতে যখন প্রাণ সৃষ্টি হয়েছিল তখন অক্সিজেন গ্যাস কিন্তু এই পৃথিবীতে ছিল না। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অক্সিজেন। তো তোমরা এটা এইভাবেও মনে রাখতে পারো, এই যে হাইড্রোজেন, মিথেন এবং হচ্ছে অ্যামোনিয়া, এই গ্যাসগুলো মিলার এবং উরের পরীক্ষার বিক্রিয়ক উপাদানগুলো ছিল। আর হচ্ছে এই অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেন কত অনুপাতে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিল তারা? 2:2:1 অনুপাতে। এটাও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে যে মিলার এবং উরের পরীক্ষায় কোন উপাদানগুলো নিয়ে তারা পরীক্ষা শুরু করেছিল। তো উত্তর হয়ে যাবে সেক্ষেত্রে হচ্ছে অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেন গ্যাস নিয়ে।
আর কত অনুপাতে বললে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে 2:2:1 অনুপাতে। আচ্ছা, এভাবেও যদি প্রশ্নটা দেওয়া হতো, এই প্রশ্নটাতেই ধরে নাও প্রশ্নটা চেঞ্জ হয়ে গেল। প্রশ্নটা বলল কি, মিলার এবং উরের পরীক্ষায় কোন উপাদানটি বিক্রিয়ক হিসেবে নেওয়া হয়নি, তো সেক্ষেত্রে উত্তর হয়ে যেত হচ্ছে অপশন খ, অর্থাৎ অক্সিজেন গ্যাস। কারণ মিলার এবং উরের পরীক্ষার উপাদানগুলি ছিল হচ্ছে অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেন। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। আমাদেরকে বলেছে সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি হলো। তো আমরা জানি কি সমবৃত্তীয় অঙ্গ কোনগুলোকে বলা হয়, যে অঙ্গগুলোর গঠন আলাদা কিন্তু কাজ একই, সেই অঙ্গগুলোকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। তো আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ, অর্থাৎ উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই। কারণ আমরা সংজ্ঞাতেই জানি হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ কাদের বলা হয়, যে অঙ্গগুলির উৎপত্তি গঠন আলাদা কিন্তু অঙ্গগুলির কাজ একই। যেমন আমরা বলতে পারি হচ্ছে পাখির ডানা এবং হচ্ছে পতঙ্গের ডানা, উভয়ই কিন্তু তাদেরকে উড়তে সাহায্য করে। কিন্তু আমরা যদি এই পাখির ডানা আর পতঙ্গের ডানাকে যদি ব্যবচ্ছেদ করে দেখি, তো পাখির ডানায় কিন্তু আমরা হাড় দেখতে পাবো, সেক্ষেত্রে পতঙ্গের ডানায় আমরা হাড় দেখতে পাবো না, কারণ পতঙ্গটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। তো সেজন্যই সমবৃত্তীয় অঙ্গের যদি আমাদের উদাহরণ চাইতো, তাহলে উদাহরণ হয়ে যেত পাখির ডানা এবং পতঙ্গের ডানা। এবার অন্য ক্ষেত্রে আমরা যদি সমসংস্থ অঙ্গ জিনিসটা বুঝতে চাই, তাহলে সমসংস্থ অঙ্গ হচ্ছে কোনগুলো, যে অঙ্গগুলির উৎপত্তি এবং গঠন একই কিন্তু কাজ আলাদা। যেমন হচ্ছে কি মানুষের হাত, চিতাবাঘের অগ্রপথ। মানুষ তার হাতটাকে কি কাজে লাগাচ্ছে, মানুষ তার হাতটাকে কাজে লাগাচ্ছে হচ্ছে বিভিন্ন কাজকর্ম করাতে, খাওয়াতে। এবার চিতাবাঘের অগ্রপথ সে কি কাজে লাগাচ্ছে, দৌড়ানোর জন্য, অর্থাৎ হেঁটে চলার জন্য। তো সেজন্যে মানুষের হাত এবং চিতাবাঘের অগ্রপথ এদের কিন্তু কাজ আলাদা, কিন্তু অঙ্গগুলো যদি আমরা ব্যবচ্ছেদ করে দেখি, তাহলে কিন্তু এদের উৎপত্তি গঠন আমরা অনেকটাই কাছাকাছি দেখতে পাবো। সেজন্য এই অঙ্গগুলো হয়ে যাবে হচ্ছে সমসংস্থ অঙ্গ। তো আমাদের নেক্সট কোশ্চেনে বলেছে নিচের কোন অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়। আচ্ছা, অস্থিযুক্ত মাছ যে অংশে গ্যাস সৃষ্টি করে সেই অংশটার নাম হচ্ছে রেড গ্রন্থি, আর গ্যাসটাকে শোষণ করে নেয় যেহেতু আমাদেরকে বলেছে, তো গ্যাস শোষণ করে নেয় হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত একটা রক্তজালক, যার নাম হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া বা রেটি মিরাবিলি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ঘ। নেক্সট কোশ্চেন আমাদেরকে বলেছে হচ্ছে সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে হচ্ছে ডিনাইট্রিফিকেশন। কারণ আমরা জানি এই যে সিউডোমোনাস মাটির মধ্যে থাকা নাইট্রোজেনের যে যৌগগুলো রয়েছে, সেই নাইট্রোজেন ঘটিত যৌগকে ভেঙে দিয়ে বাতাসে নাইট্রোজেনটাকে মুক্ত করে দেয়, আর এই নাইট্রোজেন মুক্ত করার প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে নাইট্রোজেন মোচন বা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। আমাদের নেক্সট কোশ্চেন, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো। তো পূর্ব হিমালয় জীববৈচিত্র্য বা হটস্পটটার একটা বিপন্ন প্রজাতি হলো হচ্ছে রেড পান্ডা। এবার আমাদের নেক্সট কোশ্চেন বলেছে বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ। কারণ আমরা জানি বায়ু দূষণের ফলে ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার এই রোগগুলো হতে পারে। আমরা যদি অন্য অপশনগুলো দেখি, যেমন অপশন কতে প্রথমে দেওয়া আছে হচ্ছে ডায়রিয়া। তো ডায়রিয়া তো বায়ু দূষণের ফলে নয়, এটা জল দূষণের ফলে হতে পারে। অপশন খতে দেওয়া আছে হ্যাপাটাইটিস, এই হ্যাপাটাইটিসও জল দূষণের কারণে হতে পারে কিংবা হচ্ছে রক্ত সঞ্চারণের কারণে হতে পারে। আর অপশন ঘতে যদি দেখি, অপশন ঘতে দেওয়া আছে হচ্ছে ফুসফুসের ক্যান্সার, এটা হতে পারত বায়ু দূষণের কারণে, কিন্তু অপশন খতে দেওয়া আছে পোলিও আমরা জানি হচ্ছে এটা হচ্ছে একটা জলবাহিত ভাইরাস ঘটিত রোগ, তাহলে এটাও কিন্তু অপশন হবে না, সেজন্যই আমরা অপশন গ কে উত্তর হিসেবে নিয়েছি। এবার আমরা দেখে নিব হচ্ছে এই যে কোশ্চেনগুলো আলোচনা করা হলো, এখানে ছিল 15টা এমসিকিউ। তো তোমাদের পরীক্ষায় এরকমই 15টা এমসিকিউ দেওয়া হয়, তোমাদেরকে কিন্তু এমসিকিউগুলো পুরো বাক্য ধরে উত্তর লিখতে হবে। অর্থাৎ যেমন আমরা প্রথম কোশ্চেনটা যেমন বলেছিলাম যে কিছু ফুল সূর্যোদয়ের
পর ফটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো। তো আমাদেরকে যখন আমরা উত্তর করব, এই যে নম্বরটা প্রথমে খাতায় মার্জিনের বাঁদিকে লিখে নিব এবং হচ্ছে উত্তরের সময় লিখব হচ্ছে কিছু ফুল সূর্যোদয়ের পর ফটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো। তারপরে আমরা যেহেতু ক উত্তর নিয়েছিলাম, তো এখানে আমরা লিখব হচ্ছে ক ফটোনেস্টি। তোমাদের কিন্তু এক্ষেত্রে যদি তোমরা শুধুমাত্র একের এক লিখে ক এইভাবে উত্তর দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের নম্বর নাও দিতে পারে। কারণ আমাদের হেডলাইনে বলে দেওয়া হয়েছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লিখো। তোমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে বলা হয়েছে এবং ক্রমিক নম্বর সহ। এখানে যেমন একের এক লিখব, এখানেও কিন্তু উত্তরটা লেখার সময় আমরা ক নাকি খ নাকি গ সেটা কিন্তু অবশ্যই লিখব। তো এখন আমরা দেখে নিব হচ্ছে এসএকিউ কোশ্চেনগুলো। তো তোমাদের বিভাগ খতে থাকে হচ্ছে এসএকিউ প্রশ্নগুলো। এই যে এসএকিউ প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো বেশ কয়েকটা ভাগে দেওয়া থাকে। তো প্রথমে দেওয়া থাকে হচ্ছে কয়েকটা শূন্যস্থান। তো শূন্যস্থানের 6টা প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে কিন্তু তোমাদেরকে 5টা শূন্যস্থান অ্যাটেন্ড করতে হয়। এরপর দেওয়া থাকে হচ্ছে সত্য মিথ্যা নিরূপণ করো, সেক্ষেত্রেও তোমাদেরকে 6টা সত্য মিথ্যা দেওয়া থাকে, তোমাদেরকে 5টা করতে হয়। তারপর দেওয়া থাকে হচ্ছে বাম দিক ডান দিক মিলিয়ে লিখতে, তো সেক্ষেত্রেও তোমাদেরকে 6টা কোশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে 5টা মিলিয়ে লিখতে হয়। আর শেষে একটি বাক্যে উত্তর তোমাদেরকে করতে হয় 6টা, কিন্তু দেওয়া থাকে হচ্ছে 8টা। অর্থাৎ এখানে মোট 26টা এসএকিউ কোশ্চেন থাকে, তার মধ্যে তোমাদেরকে 21টা উত্তর করতে বলা হয়। কিন্তু যে কোনো 21টা কিন্তু করা যাবে না। নিয়ম মেনে আমাদেরকে শূন্যস্থানে 5টা, সত্য মিথ্যায় 5টা, ডান দিক বাম দিক যেটা আছে সেখানে 5টা এবং একটি বাক্যে যে উত্তরগুলো সেখানে 6টা করতে হবে। এখন আমরা দেখে নিব হচ্ছে শূন্যস্থানগুলো। তো শূন্যস্থানের প্রথম কোশ্চেনে আমাদের বলেছে হচ্ছে মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে উপযোজন। তো তোমরা মনে রাখবে যে এই যে উপযোজন জিনিসটা কেমন। উপযোজন জিনিসটা হচ্ছে কি, আমরা যে একই স্থানে আবদ্ধ থেকে অর্থাৎ স্থানান্তরে না গিয়ে আমাদের চোখের মধ্যেকার যে পেশি এবং অক্ষিগোলক এবং হচ্ছে লেন্স, এটার প্রয়োজন মাফিক পরিবর্তন করে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুটাকে সঠিকভাবে দেখতে পাই, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে মানব চক্ষুর উপযোজন। তো অনেকে ভুল করে এটাকে অভিযোজনের সঙ্গে গুলিয়ে ফেলে এবং উত্তর দেয় হচ্ছে অভিযোজন। তো অভিযোজন জিনিসটা কি? অভিযোজন হচ্ছে আমাদের হচ্ছে পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বলা হয় হচ্ছে অভিযোজন। তো তোমরা জিনিসটাকে গুলিয়ে ফেলবে না। এবার নেক্সট কোশ্চেন আমাদেরকে বলেছে হচ্ছে অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। তো আমরা জানি হচ্ছে এই যে অ্যাডেনিন এবং গুয়ানিন এগুলো হচ্ছে পিউরিন জাতীয় ক্ষারক। এগুলো হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন হচ্ছে পিউরিন জাতীয় ক্ষারক। আর আমরা যে জানি হচ্ছে সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল এগুলো হচ্ছে পিরিমিডিন জাতীয় ক্ষারক। এগুলো হচ্ছে পিরিমিডিন। তো আমাদের এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অ্যাডেনিন হচ্ছে পিউরিন জাতীয় ক্ষারক। এবার আমাদের নেক্সট কোশ্চেন আমাদেরকে বলেছে হচ্ছে ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। তো এই যে লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ হচ্ছে হিমোফিলিয়া বলতে পারি আমরা, কিংবা আমরা বলতে পারি হচ্ছে বর্ণান্ধতা। এই যে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা উভয়ই কিন্তু হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ। তো এই যে বর্ণান্ধতা আর হচ্ছে হিমোফিলিয়া উভয় লিঙ্গ সংযোজিত রোগ বা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ। এবার নেক্সট কোশ্চেনে বলেছে হচ্ছে ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষটি হলো। তো আমরা জানি হচ্ছে ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হচ্ছে ইওসিন যুগের ইওহিপ্পাস। আর আমাদেরকে যদি বলা হতো যে এই যে আদিমতম পূর্বপুরুষ কোন যুগে সৃষ্টি হয়েছিল, তাহলে আমরা বলতাম হচ্ছে ইওসিন যুগে। এবার যদি আমাদের কাছে চাওয়া হতো হচ্ছে আধুনিক ঘোড়াটির নাম কি, তাহলে আধুনিক ঘোড়াটির নাম হতো ইকুয়াস। আর এই ইকুয়াস ঘোড়া হচ্ছে
প্লিস্টোসিন যুগে সৃষ্টি। দেখে নেব আমরা নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেনে বলেছে ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিন হাউস গ্যাস হলো। তো এক্ষেত্রে ধান ক্ষেত থেকে উৎপন্ন হয়ে হচ্ছে মিথেন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে মিথেন। এবার 2.6 এ বলেছে ড্যাশ হলো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে সুন্দরবন। এই সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার যদি আমাদের কাছে চাওয়া হতো যে ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে স্বীকৃতি পায় কোন অঞ্চলটি, তাহলে সেক্ষেত্রে এটা সঠিক উত্তর হয়ে যেত হচ্ছে তামিলনাড়ুর নীলগিরি। তামিলনাড়ুর নীলগিরি। এই তামিলনাড়ুর নীলগিরি হচ্ছে ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার আমরা দেখে নিব হচ্ছে সত্য মিথ্যাগুলো। তো সত্য মিথ্যায় প্রথম যে কোশ্চেনটা বলেছে হচ্ছে জিববেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে। তো আমরা জানি হচ্ছে উদ্ভিদের যে অকাল পত্রমোচন রোধ করে সেটা জিববেরেলিন নয়, সেটা হচ্ছে সাইটোকাইনিন। অর্থাৎ এক্ষেত্রে এই যে কোশ্চেনটা দেওয়া আছে এটা হয়ে যাবে আমাদের হচ্ছে মিথ্যা। সাইটোকাইনিন এই যে উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে এটা সর্বপ্রথম লক্ষ্য করেছিল হচ্ছে বিজ্ঞানী রিচমন্ড এবং ল্যাং। সেজন্য এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে রিচমন্ড ল্যাং প্রভাব। নেক্সট কোশ্চেনে আমরা দেখছি হচ্ছে ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিস এর ফলে উৎপন্ন হয়। তো আমরা জানি ডিম্বাণু মাইটোসিসের ফলে নয়, মিওসিসের ফলে উৎপন্ন হয়। তো এটাও তাহলে হয়ে যাবে হচ্ছে 2 নম্বরটা হচ্ছে মিথ্যা। এবার নেক্সট কোশ্চেনে মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়। তো হ্যাঁ, এটা সত্য হবে, কারণ মটর গাছ উভলিঙ্গ ফুল সৃষ্টি করে, সেজন্য সেখানে স্বপরাগযোগ ঘটতে পারে। আর ফুলগুলো যেহেতু মোটামুটি বড় হয়, সেই ফুলগুলোর পুংদণ্ডটাকে বা পুংকেশরগুলোকে অপসারণ করা যায়। অপসারণ করে সেখানে আমরা ইতর পরাগযোগ ঘটাতে পারি। তো এই যে পুংকেশর এবং পুংদণ্ড অপসারণ করার যে পদ্ধতি সেটাকে আমরা বলি হচ্ছে ইমাসকুলেশন। তো সেজন্যই এটা প্রয়োজন মাফিক আমরা মটর ফুলে স্বপরাগযোগ কিংবা প্রয়োজন মাফিক আমরা ইতর পরাগযোগ ঘটাতে পারি। অর্থাৎ এই কোয়েশ্চেনটার উত্তর হয়ে যাবে সত্য। নেক্সট কোয়েশ্চেন, প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তনবাদের মূল প্রতিপাদ্য বিষয়। তো এটাও হয়ে যাবে হচ্ছে সত্য, কারণ হচ্ছে ডারউইন তার যে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। এবার যদি বলা হয় ডারউইন অভিব্যক্তি সংক্রান্ত যে বইটি লিখেছিল সেই বইটির নাম কি, তাহলে সেই বইটির নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই যে ন্যাচারাল সিলেকশন বলতেই বোঝাচ্ছে হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। এবার পরের কোশ্চেনে আমাদেরকে বলেছে হচ্ছে ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী। তো এটা হয়ে যাবে হচ্ছে মিথ্যা। যেগুলো ভঙ্গুর দূষক সেই ভঙ্গুর দূষকগুলি জীব বিবর্ধনের জন্য দায়ী নয়, বরঞ্চ অভঙ্গুর দূষকগুলো জীব বিবর্ধনের জন্য দায়ী। যেমন হচ্ছে ডিডিটি একবার খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে সেটা নষ্ট হয় না, বরঞ্চ সেটা খাদ্যক শৃঙ্খলের মাধ্যমে পরবর্তী খাদকে পৌঁছাতেই থাকে এবং সেই খাদকের দেহে সেই ডিডিটির পরিমাণটা বাড়তেই থাকে। তো এরকম ঘটনাকে আমরা বলি হচ্ছে জীব বিবর্ধন। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে ফ্লাজেলা হলো প্যারামিসিয়ামের গমন অঙ্গ। তো এটা হয়ে যাবে মিথ্যা। এর কারণ হচ্ছে এই যে ফ্লাজেলা হচ্ছে ইউগ্লিনার গমন অঙ্গ। এবং এই যে প্যারামিসিয়াম এর গমন অঙ্গের নাম হচ্ছে সিলিয়া। তাহলে কি বলা হলো, ইউগ্লিনার গমন অঙ্গের নাম হচ্ছে ফ্লাজেলা এবং এই যে প্যারামিসিয়ামের গমন অঙ্গের নাম হচ্ছে সিলিয়া। তো আমাদের প্রদত্ত প্রশ্নে বলেছে কি যে ফ্লাজেলা হলো প্যারামিসিয়ামের গমন অঙ্গ, সেজন্য এটা হয়ে গেল মিথ্যা। এবার আমরা বাম দিক ডান দিকটা দেখে নিব। তো বাম দিকটাকে আমাদের এ স্তম্ভ এবং ডান দিকটাকে বি স্তম্ভ বলে দেওয়া থাকে। প্রথমে আমরা দেখছি কি দেওয়া আছে হচ্ছে অন্ধবিন্দু। তো আমরা জানি কি মানব চক্ষুর যে স্থানে রেটিনা এবং অপটিক স্নায়ু মিলিত হয় সেই স্থানে বস্তুর কোনো প্রতিবিম্ব সৃষ্টি হয় না, সেই স্থানটাকে বলা হয় অন্ধবিন্দু।
তো সেই জন্যে এটা উত্তর হয়ে যাবে হচ্ছে রেটিনা ও অপটিক স্নায়ুর মিলনস্থল। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি 2-13। এরপরে দেওয়া আছে হচ্ছে সাইটোকাইনেসিস। তো আমরা জানি হচ্ছে উদ্ভিদ কোষে যখন সাইটোকাইনেসিস ঘটে অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, তো তখন সেটা হচ্ছে কি কোষপাত গঠনের মাধ্যমে ঘটে। তো সেজন্যই এই সাইটোকাইনেসিস হয়ে যাবে হচ্ছে কোষপাত গঠন। তো এখানে আমরা লিখে দিব হচ্ছে 2-14। তো তোমরা মনে রাখবে প্রাণী কোষে সাইটোকাইনেসিস ঘটে হচ্ছে ক্লিভেজ পদ্ধতিতে। এর পরবর্তীটাতে দেওয়া আছে হচ্ছে 44A+XY। তো আমরা জানি এটা হচ্ছে পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস। তো এখানে হয়ে যাবে তাহলে হচ্ছে 2-15। এবার নেক্সট দেওয়া আছে হচ্ছে বাদুড় ও পাখির ডানা। তো এই যে বাদুড় এবং পাখির ডানা এরা হচ্ছে সমসংস্থ অঙ্গ। তো এটা হয়ে যাবে তাহলে 2.16। এবার এরপরে দেওয়া আছে হচ্ছে আর্সেনিক। তো আমরা জানি হচ্ছে আর্সেনিক হচ্ছে ভূগর্ভস্থ জল দূষণের সঙ্গে মিলে যাবে। তো এটা হয়ে গেল হচ্ছে 2-17। এবার লাস্ট আরেকটা দেওয়া আছে হচ্ছে গর্ভমুণ্ডে স্থানান্তরকরণ। তো এই যে গর্ভমুণ্ডে স্থানান্তরকরণ এটা হচ্ছে পরাগরেণুর সঙ্গে মিলে যাবে। তো এটা হয়ে গেল হচ্ছে 2-18। তো তোমরা এই যে এ স্তম্ভ এবং বি স্তম্ভ রয়েছে, এখানে একটা জিনিস মনে রাখবে যে তোমাদেরকে কিন্তু করতে হবে হচ্ছে 5টা। আর তোমাদের এই যে এ স্তম্ভ রয়েছে, এ স্তম্ভে কিন্তু 6টা দেওয়া থাকছে, আর বি স্তম্ভে কিন্তু 7টা অপশন দেওয়া থাকে। তো একটা অপশন কিন্তু অটোমেটিক বাদ হয়ে যাবে, যেমন এখানে শব্দ দূষণ, এটা অপশন বাদ হয়ে গেল। এবার আমরা দেখে নিব হচ্ছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এগুলো। তো এখানে তোমাদের জন্য 8টা কোয়েশ্চেন দেওয়া থাকে এবং তার মধ্যে তোমাদেরকে 6টা উত্তর করতে হয়। তো প্রথম যে কোয়েশ্চেনটা দেওয়া আছে হচ্ছে বিসদৃশ বেছে নিয়ে লিখো। তো আমরা দেখছি দেওয়া আছে হচ্ছে TSH, ACTH, GTH এবং CSF। তো আমরা দেখছি প্রথম যে 3টা দেওয়া আছে অর্থাৎ TSH, ACTH এবং GTH এগুলো প্রত্যেকটাই এক একটা করে হরমোন, কিন্তু এই যে CSF এটা কিন্তু হরমোন নয়। তো সেজন্যই এটার কিন্তু উত্তর হয়ে যাবে আমাদের হচ্ছে CSF। তোমরা মনে রাখবে এই CSF এর পুরো নাম হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। তো এটা হচ্ছে কি আমাদের মস্তিষ্ক এবং যে সুষুম্নাকাণ্ড রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা তরল। আর সেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে এটা বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং হচ্ছে পুষ্টিদ্রব্য, অক্সিজেন এগুলো সরবরাহ করে। তো তোমরা এক্ষেত্রে এই যে মনে রাখবে এই যে TSH এর পুরো নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর এই ACTH হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। আর GTH এর পুরো নাম হচ্ছে গনাডোট্রপিক হরমোন। এই 3টা হরমোনই কিন্তু অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত হয়। তোমাদেরকে পরীক্ষা জিজ্ঞাসা করতে পারে কোনো একটা হরমোন দিয়ে এই হরমোনটির পুরো নাম লিখো, কিংবা বলতে পারে এই হরমোনটি কোথা থেকে উৎপন্ন হয়। তাহলে যদি TSH, ACTH, GTH এগুলো কোথা থেকে উৎপন্ন হয় এরকম প্রশ্ন দেওয়া হয়, তাহলে আমরা বলবো হচ্ছে এগুলো অগ্রপিটুইটারি থেকে উৎপন্ন হয়। এবার পরের কোয়েশ্চেনে 2-20 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে মায়েলিন আবরণীর একটি কাজ লিখো। তো এই যে মায়েলিন আবরণী এটা অ্যাক্সনে থাকে এবং অ্যাক্সনের মধ্যে যে স্নায়ু উদ্দীপনা আসে সেই উদ্দীপনাটাকে খুব দ্রুত পরবর্তী নিউরনে প্রেরণ করে। এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন বলেছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তো আমরা দেখছি প্রথমে দেওয়া আছে হচ্ছে প্রোফেজ ইজ টু নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি। তো এখানে বোঝাচ্ছে হচ্ছে কি যে প্রোফেজ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে। তারপর আমাদেরকে দেওয়া আছে এই যে তাহলে সমানুপাত হিসেবে যে শূন্যস্থান দিয়ে দিয়েছে ইজ টু নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব। তাহলে আমাদেরকে এই শূন্যস্থানে বসাতে হবে হচ্ছে যে কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে। তাহলে শূন্যস্থানে হয়ে যাবে হচ্ছে টেলোফেজ, কারণ আমরা জানি হচ্ছে যে টেলোফেজ দশা অর্থাৎ কেরিওকাইনেসিসের যে শেষ দশা সেই দশাটার নাম হচ্ছে টেলোফেজ দশা। আর এই টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। তো তোমরা এখানে মনে রাখবে আমি যে একটা শব্দ বললাম হচ্ছে কেরিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কেরিওকাইনেসিস। এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন
মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও। তো আমরা বলতেই পারি যে এটা হচ্ছে রোলার জিভ, কিংবা আমরা বলতে পারি হচ্ছে যে কানের মুক্তলতি, কানের হচ্ছে মুক্তলতি, কিংবা কেউ বলতে পারে হচ্ছে যে কানের যুক্তলতি। এগুলো হচ্ছে আচ্ছা কানেরটাও কিন্তু লিখতে হবে। কানের মুক্তলতি, কানের যুক্তলতি এগুলো হচ্ছে প্রকরণের উদাহরণ। এবার আমাদের নেক্সট কোশ্চেন যে থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে অটোজোম। তোমরা মনে রাখবে এই থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। তো এবার অটোজোম কি যদি বলা হয়, তাহলে হচ্ছে যে ক্রোমোজোমগুলো আমাদের দৈহিক চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে সেই ক্রোমোজোমগুলোকে বলা হয় হচ্ছে অটোজোম, এবং যে ক্রোমোজোমগুলো হচ্ছে কি আমাদের লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে সেই ক্রোমোজোমগুলোকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এবার আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলেছে বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। তো তোমরা এটাতে বলতে পারবে যে হচ্ছে বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের যে পাতাগুলো সেটা কাঁটায় পরিণত হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লিখো। তো এখানে দেওয়া আছে হচ্ছে ভ্রূণ, ভাজক কলা, বীজ এবং ক্রায়ো সংরক্ষণ। তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, কারণ এই যে ক্রায়ো সংরক্ষণ পদ্ধতিটা রয়েছে, ক্রায়ো সংরক্ষণ পদ্ধতিতে ভ্রূণ, ভাজক কলা, বীজ এগুলোকে সংরক্ষণ করা হয়। এবার আজকের শেষ কোয়েশ্চেন, সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লিখো। তো আমরা বলতেই পারি যে নগরায়নের কারণে এই যে সুন্দরবন রয়েছে, সেই সুন্দরবনের যে গাছগুলো রয়েছে সেগুলো কেটে ফেলা হচ্ছে, অর্থাৎ সুন্দরবনে বৃক্ষছেদন হচ্ছে, বৃক্ষছেদন। এই নগরায়নের কারণে সুন্দরবনে যে বৃক্ষছেদন করা হচ্ছে, এই বৃক্ষছেদনের ফলে সুন্দরবন হ্রাস পাচ্ছে। তো এটাকে আমরা বলবো হচ্ছে সুন্দরবনের সাম্প্রতিকতম উদ্বেগের কারণ। কিংবা কেউ অন্য আরেকটা বলতে পারে, সেটা হচ্ছে কি যে হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণে দিন দিন সমুদ্রের জলতলের উচ্চতা বাড়ছে এবং সুন্দরবনের যে দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলো জলের নিচে তলিয়ে যেতে পারে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমাদের জন্য এই যে জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানে বিগত সালের যে এমসিকিউগুলো, এসএকিউগুলো সেগুলো আলোচনা করা হবে, এবং হচ্ছে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানে কি কি আসতে পারে সে সংক্রান্ত সাজেশন কয়েকদিনের মধ্যে এই চ্যানেলে নিয়ে আসা হবে। তো ভিডিওটি পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।